আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে মানুষ যে সকল কারণে আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, প্রধান একটা কারণ হচ্ছে সংসদ থেকে শুরু করে যে কোনো সমাবেশ থেকে শুরু করে গলির কোনো প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গায় নেতা কর্মী মন্ত্রী এমপিরা যদি 10 মিনিট বক্তব্য দিতেন, 8 মিনিট গনে গনে থাকতো বিএনপি কি করছে, জামাত কি করছে। আর এই কথাগুলা রিপিটেডলি শুনতে শুনতে মানুষের এক পর্যায়ে বিরক্তি চলে আসছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা যখনই যা বলতো মানুষ এটাকে ট্রলে নিয়ে যাইত। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বর্তমানে যে নির্বাচনমুখী প্রচারণা, সেখানে আমরা গত 2 দিন যাবত যে ধরনের পক্ষে বিপক্ষে পাল্টা, মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি, এগুলা কি আসলেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য হওয়া উচিত? আমার কাছে মনে হয়, আমি ক্ষুদ্র মানুষ, যে আমি ক্ষমতায় গেলে কি করব, আমার দল কি করবে, কিভাবে পলিসি হবে, কিভাবে জনগণের জন্য সুযোগ সুবিধা তৈরি হবে, ওই দিকে মনোযোগ দিয়ে কথা বলা। এর বিপরীতে কথা বললে হয় কি, আপনি ট্রলের শিকার হয়ে যাবেন। এর বিপরীতে কথা বললে হয় কি, যে মানুষের মধ্যে আপনাকে নিয়ে একটা নেগেটিভিটি হবে। তো এখন গত 2 দিনে সারা বাংলাদেশে আমরা যা দেখছি, দলগুলোর সর্বোচ্চ নেতা থেকে কর্মীদের মধ্যে 2 দলের প্রতি আসলে একটা হতাশামূলক অবস্থান কিন্তু মানুষের তৈরি হচ্ছে, কারণ পাল্টাপাল্টি কথাগুলা। যেমন বিএনপির খুবই সুন্দর একটা আয়োজন হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এটা কতটুকু বাস্তবসম্মত করা যাবে, কি পরিমাণ চ্যালেঞ্জিং ইস্যু আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি। কিন্তু বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া, এই বক্তব্য যখন জামাত ইসলামের এত বড় সর্বোচ্চ একজন নেতা, যিনি নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কাছ থেকে আসে, তখন বক্তব্যটা আশাজনক না, হতাশাজনক। আবার জনাব তারেক রহমানও আপনার গতকালকে যেটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে ভূমিকম্পের মাধ্যমে অবশ্যই আল্লাহ একটা জাতিকে সতর্ক করে, কিন্তু তিনি বিষয়টা যখন জামাতকে কানেক্ট করছেন, সেখানেও কিন্তু তিনি ট্রলের শিকার হয়েছেন, তাই না? গতকালকে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি। জামাত তাদের পলিসি গ্রহণ করবে, বিএনপি তাদের পলিসি গ্রহণ করবে, মানুষের কাছে যার পলিসি ভাল লাগে তাকে ভোট দেবে। এনসিপি নতুন গজাইনা লোক, দলের মধ্যে অর্ধেকই আছে যারা বিভিন্ন ভাবে এই 17 মাসে কোটি কোটি না 100 কোটির মালিক হয়েছে। তারাও বলে যে চাঁদাবাজদের আন্না, এবার চাঁদাবাজদের ভারতপন্থীদের রুখে দিতে হবে। তাহের ভাই যখন বলেন ভারতের কাছে তারেক জিয়া দস্তখত দিয়ে আসছেন, সুতরাং ভারতের সাথে যে আগেই দস্তখত দিয়ে আসছে তার হাতে বাংলাদেশ নিরাপদ না। আবার বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় যে আমরাই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, এই পাল্টাপাল্টি বক্তব্যে দলীয় মানে সমর্থক ছাড়া বাকি যারা আছে, দলীয় সব সমর্থকরা বাকি যারা আছে, তাদের মধ্যে এটা ভাইব্রেশন ক্রিয়েট করে যে আসলে এই বক্তব্যগুলো কতটুকু সঠিক। দেখেন, আমার এই বক্তব্য আমি 2 দল থেকে গালি খাইতে পারি, এনসিপি থেকে খাইতে পারি, আসলে কি এগুলো নির্বাচনমুখী বক্তব্য? এখন বিএনপির ফ্যামিলি কার্ড যে ভুয়া, আমাদের তাহের ভাই যেই কথাটা বললেন যে যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন, মানে অনেকে এখন কার্ডের একটা স্যাম্পল দেখাচ্ছে, তো এই স্যাম্পল নিয়ে যারা যাবে বিএনপির নেতাকর্মী তাদেরকে আটকাবেন। তো যারা আটকাবেন তারা কি মাইর খাবেন না? খাবে তো। এমনকি তিনি বলছেন যে চিফ ইলেকশন কমিশনার বলেছেন এটা বেআইনি, এগুলো নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। তারপরে একটি দল, অর্থাৎ নাম নেয় নাই, ওই যে ভাবি বলছিলেন না যে বিশেষ দল, ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এই বক্তব্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত শুনতাম। শেখ হাসিনা বাংলাদেশ বেচা দিছে, শেখ হাসিনা ভারতের কাছে এটা দিয়ে দিছে। তো ডক্টর ইউনূস সরকার আইসা গত 17 মাসে শেখ হাসিনার দেওয়া জিনিস থেকে কি উদ্ধার করছে? এটা ছিল তৎকালীন প্রেক্ষাপটেও জামাতের একটা ন্যারেটিভ, যেটাতে বিএনপিও সাপোর্ট করতো যে শেখ হাসিনা বাংলাদেশ বেচে দিতেছে। এখন দেখেন একই বক্তব্য আবার তারেক জিয়া বা বিএনপির বিরুদ্ধে, যে তিনি দস্তখত করে দিয়ে আসছেন বাংলাদেশ বিক্রি করে দিবেন। এখন এই যে বক্তব্যগুলা, এগুলোর প্রতি কি মানুষের পজিটিভ ফিডব্যাক হয়? তাহের ভাই যথেষ্ট সম্মানিত মানুষ, বিএনপির অনেক বড় বড় নেতারা আছেন সম্মানিত, মানুষের পজিটিভ একটা থট আপনাদের কাছে চায়। এখন আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলেন, বা আমরা যখন আপনাদেরকে ক্রিটিক হিসাবে সমালোচনা করি, হয়তো অনেকের গায়ে লাগবে, কিন্তু একটু আপনি বোঝেন নির্বাচনের এই মুহূর্তে এই ধরনের বক্তব্য পাল্টাপাল্টি, এক দলকে আরেক দল ছোট করার যে প্রবণতা, এক দলকে আরেক দলের খাটো করার যে প্রবণতা, মানে এটা তো আপনি বক্তব্য দিয়ে করাইতে পারবেন না। এটা কি সম্ভব? সম্ভব না। শেখ হাসিনা ফেসিস্ট স্বৈরাচার, কিন্তু এই দেশে এখনো
আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না, যারা পাগলা সমর্থক তারা মনে করতেছে শেখ হাসিনা যা করছে তাই রাইট। তো তাহলে আপনি কাকে বুঝাবেন? আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে অন্তত আমরা ব্যতিক্রম কিছু দেখতে চাই, যেখানে প্রত্যেক দল নিজেদের কথাই বলেন, জনগণ জানে কে বাংলাদেশের পক্ষে, কে বাংলাদেশের বিপক্ষে, কে দেশ বিক্রি করে দিবে, কে পাকিস্তান পন্থী, কে বাংলাদেশ পন্থী। লেট ডিসাইড টু দ্য পিপল। মানুষকে এটার সিদ্ধান্ত নিতে দেন। আপনি যখন বলছেন, আপনার কাছে মনে হচ্ছে যে সামনে থাকা দর্শকরা ঠিক ঠিক চিল্লান দিচ্ছে, বাট বি অনেস্টলি মানুষের কাছে এগুলো রিফ্লেকশন হয়, এবং যে আশার জায়গাটা ছিল সেখানে হতাশা তৈরি হয়। আমার কথা আসলে আমি সার্বজনীন কথা বলি, কারোর কাছে গায়ে লাগবে, কারোর ভালো লাগবে, বাট এটাই হওয়া উচিত। এতে দলীয় সৌন্দর্য যেমন ঠিক থাকে, রাজনীতির যে শিষ্টাচার, একদল অন্য দলকে সম্মান করা, একদল অন্য দলকে মানে কি বলা হয় যে পায়ে পা দিয়ে ঝগড়া না করা বা উত্তপ্ত বাক্য বিনিময়ে সহযোগিতা না করা। যেমন আবার আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই তিনি বললেন যে একজন আসছেন লন্ডন থেকে মুফতি হইয়া ফতুয়া দিতে। এই যে দেখেন, মানে এই কথাবার্তাগুলোতে কি হচ্ছে? পজিটিভ কিছু হচ্ছে না। আমি আশা করি আমাদের দুইটা বড় দল যারা আছেন এবং এনসিপি নেতা করে তাদের কথা তো বাদে দিলাম, মানে জামাতের লেজের মধ্যে তারা যদি না ঢুকতো, এই মানুষ জমায়েত করা 500 মানুষ এটা জমায়েত করতে পারবে? 500 পারবে না। সবাই যার যার জায়গা থেকে সংযত হয়ে বক্তব্য দিই, তাহলে এটা সবার জন্য কল্যাণকর হবে। আপনি ভালো কথা বলেন, আরেকজন খারাপ বলে, মানুষ বিচার করবে যে কে কাকে নিয়ে খারাপ কথা বলছে, কে খারাপ কে ভালো। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন বাংলাদেশের 3টি জেলাকে নিয়ে খোদ যুক্তরাজ্যের মতন একটা রাষ্ট্র সতর্কতা জারি করে তার দেশের নাগরিকদের জন্য। হতে পারে এই 3টি জেলার যে কোনো একটা জেলার বাসিন্দা, আপনি নিজেও ভিডিওটি শেয়ার করবেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে পৃথিবীর প্রত্যেকটা দেশই যাদের এখানে বাংলাদেশের নাগরিক আছে, তো বিভিন্ন জেলার তথ্য উপাত্ত, ডেটা, মাঠ পর্যায়ের জরিপ বা বিভিন্ন রকম সবকিছু তারা কালেকশন করেন। তো এমত অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফডিসিও একটা নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ সময় বেশ কিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে আপনার যুক্তরাজ্য। বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বরাবরই উত্তাল একটা জায়গা, বিশেষ করে গেল কয়েকদিন আগে সেখানে নানান ঘটনা ঘটেছে। এজন্য প্রথমেই পার্বত্য চট্টগ্রামে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে তার দেশের নাগরিককে। কেন? এর কারণ হিসেবে বলা হয়েছে এসব এলাকার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আপনার নিয়মিত সেখানে সংঘটিত হয়ে থাকে। আর এই এলাকাটি নিম্নলিখিত জেলাগুলো নিয়ে গঠিত। এগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলার যারা বাসিন্দা আছেন নিজেরও সতর্ক থাকবেন, কেননা যুক্তরাজ্য যখন সতর্কতা জারি করতেছে হুট করে নিশ্চয় এটা না। আর এই 3টা জেলায় আমরা জানি দেশি বিদেশি যেই বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে বা বিভিন্ন গোষ্ঠীরা আছে, এই অঞ্চলগুলো যেহেতু পাহাড়ি এলাকা বা গহীন জঙ্গল এরিয়া, এর ভেতরে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত হয়। অপহরণ, গুম, খুন, ডাকাতি, নানান ধরনের অপরাধ হয়, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কাছে বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ে। সো যুক্তরাজ্যের নাগরিকদের জন্য আমাদের ভিডিওটা না, আমাদের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যেসব নাগরিক এই 3টি জেলায় আপনারা বসবাস করছেন সেখানে ভ্রমণের ব্যাপারে একটু সতর্কতা থাকবেন। নিজেরা যারা বাসিন্দা আছেন তারাও সতর্কতা থাকবেন। বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আপনার তারা বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে যেই জেলাগুলোকে চিহ্নিত করেছে এর মধ্যে এই 3টা সবচেয়ে রেড লিস্টে আছে। বলা হচ্ছে যে এই সময়ে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে এবং এসব হামলা নির্বিচারেই ঘটাতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানও তাদের লক্ষ্য হতে পারে। টাকা পয়সা, যেহেতু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি ঘটেছে,
এবং কি সিস্টেম ঠিকমতো এখানে ফাংশন করতে পারছে না। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড হয়েছে, এদের খুনিদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্ত্র লুট হয়েছে, এগুলো এখনো উদ্ধার করার কি বলা হয় যে সম্ভব হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে। আর এই সম্পর্কে যুক্তরাজ্য তাদের রেড অ্যালার্ট জারি করেছে 3টি জেলার উপর। তা আমি মনে করি যারা আপনারা ওই এলাকাগুলোর মানুষ আছেন, চোখ কান খোলা রাখবেন এবং আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করব যারা ওই এলাকার বাসিন্দাদের জন্য সেখানের নিরাপত্তা আরো কঠিন করা হয়। আপনারা যখন এই ভিডিও দেখবেন সেই সময় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন শেষ হয়ে গিয়েছে। এখন যতক্ষণ না ওটার সংবাদ সম্মেলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো কোনো রকম খবর দিতে পারবো না আপনাদের। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর আমি 2-4 জনকে বলে রেখে দিয়েছি, তারা ওই ভিডিওটা আমাকে করে পাঠানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে পরে আমি রাত্রিবেলা আপনাদের ওই ভিডিওটি দিয়ে একটি ছোট ভিডিও করে দেবো। কারণ আপনারা অনেকেই লিখেছেন এবং ফোন করছেন যে আমরা তো কিছুই জানতে পারবো না, তো আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, জানি না কতটা পারবো না। এখন আর একটাও বড় খবর আছে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আপনাদের আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং যাকে বলে ধোবি কাঁচা বলে না, ইউনূসকে ধোবি কাঁচা করেছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে 1 কাপ চা, 1 গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা করার পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাঁচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসেন তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এরই একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোনো রকম উচ্চবাচ্চা করেননি। সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, যে অবাধ্য সারমেয়কে যারা বকা হয় সেটা ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের হচ্ছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসেছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন। সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জিহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মানে নয়াদিল্লি এটাই মনে করছে। এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, 1 কাপ চাও খাননি, 1 কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি কাঁচা হলো, ধোবি মানে ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনূসে কাঁচা হলো। তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ভারত, ঢাকা এবং
চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে, সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না। আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যিখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনূস। ওর আমও যাবে, ওর ছালাও যাবে। ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, তিনজনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে। দেখুন, যে কোনো দিন হয়তো টুপটাপ করতে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল, ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছে না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে, তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনূস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনূস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি। তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ এক তিরিক্ষি হয়ে রয়েছে। তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনূস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে পরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনূস। ফলে ডক্টর ইউনূস এখন কোণঠাসা অবস্থায় যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন এবং তার প্রতি কি কি তোপ ডাকবেন। কি কি তোপ ডাকবেন তা তো মোটামুটি আমি একটা আউটলাইন তো গতকালকে বলে দিয়েছি, দেখবেন সেই অনুযায়ী কথাটা হবে। আর আমি চেষ্টা করছি ওই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সবাইকে বলে রেখে দিয়েছি, আমার হাতে যেই মুহূর্তে আসবে আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। যে মুহূর্তে আসবে আমি সেই মুহূর্তে আপনাদের ওখানে আপলোড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।